হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে লেটার নিয়ে আলোচনা করেছি, ফর্মাল ইনফর্মাল। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। এবার আসছি আমি এসেতে, মানে যেটা তোমাদের বলা হয় প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা অনেক রকম হয়। আর সত্যি কথা বলতে কি, প্রবন্ধ রচনা ঠিক কেউ সেভাবে বলে দিতে পারে না যে এই ধরনেরই আসবে, কারণ টপিকস ভিন্ন ভিন্ন, অনেক রকম কিছু হতে পারে। আমি তোমাদের যেটা হেল্প করব সেটা হচ্ছে কোনো ধরনের রচনা এলে কিভাবে তোমরা লিখবে সেইভাবে। তো আজকে আমি শুরু করব যেটা দিয়ে, আত্মকথামূলক রচনা। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আত্মকথামূলক রচনা মানে হচ্ছে যে কোনো একজন তার সম্পর্কে বলছে। যেমন ধরো, জীর্ণ মন্দিরের আত্মকথা হতে পারে, বৃদ্ধাশ্রমের আত্মকথা হতে পারে, বৃদ্ধাশ্রমবাসী মহিলার আত্মকথা হতে পারে, রিক্সাওয়ালার আত্মকথা হতে পারে, একটা ভাঙা সেতুর আত্মকথা হতে পারে, বাজারের আত্মকথা হতে পারে, হকারের আত্মকথা হতে পারে, আর সবচেয়ে ইন্টারেস্টিং মোবাইল ফোনের আত্মকথা। তো এতগুলো এসে তো আমি তোমাদের সেভাবে লিখে করছি না, কিন্তু আমি তোমাদের অনেকটা বলে দিচ্ছি যে পয়েন্টগুলো পেলে তোমরা সুন্দরভাবে এসেটা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথম বলি, সব আত্মকথার শুরুতেই তোমরা কী করবে, তাদের পরিচয়টা জানাবে। তারপর তাদের আগের কথা, এখনকার অভিজ্ঞতা, তার ভালো মন্দ, তাদের যদি আফসোস থাকলে সেই আফসোস, অথবা তাদের ভালো লাগার বর্ণনা ইত্যাদি দিতে হবে। তা আমি শুরু করছি জীর্ণ মন্দিরের আত্মকথা দিয়ে। এটা আমি তোমাদের জাস্ট পয়েন্টগুলো তুলে ধরছি, সেই পয়েন্টগুলো তোমরা এক্সপ্লেন করলেই কিন্তু তোমাদের 250 ওয়ার্ডে প্রবন্ধ লেখা হয়ে যাবে। আমি বলছি, আমি একটা মন্দির, জীর্ণ মন্দির বলছে, আমি একটা মন্দির, বর্ধমানের বা যে কোনো গ্রামের, যে কোনো জায়গার অমুক গ্রামে আমি আছি। চারদিকে শিকড় বাকড়ে ছেয়ে গেছে। এই মন্দিরের মধ্যে শিব পূজিত হন, সুতরাং এই মন্দিরে শিবলিঙ্গ রাখা আছে, তিনি পূজিত হন। এক বৃদ্ধ পুরোহিত রোজ আসেন। আমার আগে এই অবস্থা ছিল না, আমি দেখতে সুন্দর ছিলাম, কত মানুষজন পুজো করত, দিয়ে যেত কত ফুল ফল পয়সা, আর সারাক্ষণ পুরোহিতের মন্ত্র উচ্চারিত হতো আমার এই মন্দিরে। সবাই বলতো আমি নাকি জাগ্রত। সব অকেশনেই পুজো পেতাম, অর্থাৎ অন্নপ্রাশন থেকে শুরু করে অন্নপ্রাশন, পৈতে, কারোর পরীক্ষা হলে সেখানে, বা বিয়ে থাওয়া, প্রত্যেকটা কিছুতেই সবাই ভাবতো, সেই পাড়ার লোকেরা ভাবতো যে আমি খুব জাগ্রত, তাই আমাকে তারা পুজো করত। আর মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, কারণ গ্রামে ছিলেন জমিদার, তারাই সংস্কার করতেন এই মন্দিরে। তারপরে আমার কিন্তু আর এই দশা থাকলো না, অত সুন্দর মন্দির আস্তে আস্তে নষ্ট হতে লাগলো, কারণ গ্রামের জমিদারের ছেলেমেয়েরা শহরে চলে গেল, তারা কালে ভদ্রে গ্রামে আসে। আস্তে আস্তে কী হয়, আমার গায়ের পলেস্তারা খসে পড়ে, গাছের শেকড় চলে আসে আমার ভেতরে। এভাবেই আজ আমি জীর্ণ, তবু শালগ্রাম শিলা আজও পূজিত হয় ওই বৃদ্ধ পুরোহিতের মাধ্যমে। এরকমভাবে এটাকে এলাবোরেট করে দেবে আরও অনেকটা। এরপরে শেষ দিকটায় যেটা আমি বলতে চাইছি, যে সেই জীর্ণ মন্দির বলছে, গ্রামের বুকে তো কত রাস্তা হচ্ছে, এখন তো শহরের মতো লাগে চারদিক, তোমরা কি পারো না আমার গায়ের পলেস্তারা খসিয়ে নতুন করে আমাকে সংস্কার করতে? আমি যে ভালোভাবে বাঁচতে চাই তোমাদের সাথে। অর্থাৎ মন্দির তার একটা বক্তব্য রাখছে। তো এইভাবে যদি করো, এটা আমি ছোট্ট করে বলে দিলাম, হিন্টসগুলো দিয়ে দিলাম, তোমরা এটাকে বাড়ালে আর কিছুটা বাড়ালেই কিন্তু তোমাদের 250 ওয়ার্ডে হয়ে যাবে। এবং এই জীর্ণ মন্দির আর আত্মকথার আদলে তোমরা একটা ভাঙা সেতুর আত্মকথাও কিন্তু লিখতে পারো। তাহলে তোমাদের যে একটা বলে দিলাম তার সঙ্গে আরেকটাও কিন্তু তোমরা কিভাবে লিখবে সেটাও তোমাদের একটা আন্দাজ পেয়ে গেলে। এবার আসছি আমি বৃদ্ধাশ্রমের আত্মকথা। বৃদ্ধাশ্রম বলছে, খুব বেশি দিন হলো আমার জন্ম হয়নি, আগে তো আমাকে কারোরই প্রয়োজন হতো না, এখন আমি সংখ্যায় অনেক, বিভিন্ন মানের,
কোথাও আমি প্রকৃতির মাঝে অনেক জায়গা নিয়ে থাকি, আবার কোথাও আমি খুব ঝাঁ চকচকে। আমার ভেতরকার সুযোগ সুবিধে দেওয়ার ক্ষমতা অনুযায়ী তোমরা আমার ক্লাস সিলেক্ট করো। তারপরে বৃদ্ধাশ্রম বলছে আমার এখানে যারা থাকেন তারা যখন প্রথম আসেন তখন সব সময় পুরনো সংসারের কথা বলে কষ্ট পান, চোখের জল মোছেন। তারপর মেলামেশা করতে করতে কখন যেন বয়স ভুলে তারা ছেলে মানুষ হয়ে যান। কত গান বাজনা আবৃত্তিতে মুখর হয়ে থাকে আমার সন্ধ্যাবেলা। বেশ ভালো লাগে, ভাবি আমার আশ্রয় তাদের মনে শান্তি ফিরিয়ে দিয়েছে। আবার যখন দেখি এখানেই কারো মৃত্যু হয় তখন অন্যেরা তাকে কিভাবে বিদায় দেন, বড় কষ্টে ভরা থাকে তাদের মুখ। কারো মুখে শুনি কিছুদিন পরেই দেখা হবে তোমার সঙ্গে। ভাবি এটা তো শুধু কথার কথা নয়, এটাই তো জীবন। এইভাবে জিনিসটাকে তোমরা আরেকটু ইলাবোরেট করো, আরেকটু মানে বৃদ্ধাশ্রমের আত্মকথাটা আরেকটু বাড়িয়ে দিও। আরও কতগুলো ঘটনা দিতে পারো, কোনো উৎসবের ঘটনা, সেখানে বৃদ্ধাশ্রম কিভাবে সেটা এনজয় করে ইত্যাদি। শেষে আমি এভাবে বৃদ্ধাশ্রমের শেষটা লিখেছি, তোমাদের অন্যরকম মনে হলে দিতেই পারো। আমি লিখেছি একটা কথা তোমাদের বলি, আমি চাই না আমার সংখ্যা এত বৃদ্ধি পাক। তোমরা যদি পারো তোমাদের বাবা মায়ের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা দেখো। আর আমি এখনকার বৃদ্ধ প্রজন্মকে বলি, বৃদ্ধাবাস মানে কিন্তু নির্বাসন দণ্ড নয়, ছোটোবেলার হোস্টেল জীবনের মতোই একটা জীবন, যেখানে তোমরা হেসে খেলে জীবনের শেষ কটা দিন কাটিয়ে দিতে পারো। এভাবে তুমি বৃদ্ধাশ্রম নিয়ে লিখতে পারো। এবং অ্যাট দ্য সেম টাইম বৃদ্ধাশ্রমবাসীর আত্মকথা হলে এখানে একজন মহিলা বা পুরুষ যিনি বৃদ্ধাশ্রমে থাকেন তার মুখে কিছু কথা বসিয়ে দিতে হবে, তার সঙ্গে এই কথাগুলো রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং বৃদ্ধাশ্রমের আত্মকথার সঙ্গে আমরা বৃদ্ধাশ্রমবাসীর আত্মকথাও বলতে পারি। এবার বলছি একটা বাজারের আত্মকথা। আমি একটা বাজার, লোকে আমাকে একটা কিছু বলে বলবে অমুক বাবুর বাজার বলে চেনে। বেশ বড় সড়ো চেহারা আমার, অনেক মানুষজন আসে, ভোর 5টা থেকেই থাকি সরগরম। কত সবজির দোকান, ফলের দোকান, মাছের দোকান, মাংসের দোকান আছে আমার চত্বরে। আছে দশকর্মা ভাণ্ডার আর ছোটোখাটো স্টেশনারি দোকান। ঠিক বাইরের দিকেই আছে বিরাট ফুলের বাজার। সারাদিনই প্রায় গমগম করে। আমার আশেপাশেও আছে অনেক দোকান, চারপাশের লোকই আসে এখানে বাজার করতে। আবার কখনো কখনো একই লোককেও দেখতে পাই যে আসে রোজ আমার বাজারে। কত রকমের মানুষ, কত রকমের কথাবার্তা তাদের। সন্ধ্যাবেলায়ও বাজার থাকে মুখর। রাত 10টার পর থেকেই পরিবেশ শান্ত হয়ে যায়। তবে জানি না কতদিন এভাবে চলবে। কথা হচ্ছে এই বাজার ভেঙে মল হওয়ার। সেখানেও সব দোকানই থাকবে, তবে আধুনিকভাবে। আর আমি বোধহয় হারিয়ে যাব নতুনের ভিড়ে, কারণ তখন তো আমি বাজার নই, নতুন মল। আধুনিকতার ছোঁয়ায় আমার নামও মুছে যাবে তোমাদের কাছে। তবু যতদিন আছি তোমাদের নিয়েই থাকবো। আমি তো তোমাদের ভালোবাসি, আর আমার জন্মলগ্ন থেকেই তোমরাও আমায় ভালোবেসেছ। এটা একটা বাজারের আত্মকথা। এটাকে তোমরা কিন্তু আরও বাড়িয়ে লিখবে। এরপর আসছে একটা মোবাইলের আত্মকথা। আমার জন্ম হয়েছে খুব বেশি বছর আগে নয়, কিন্তু আমার জনপ্রিয়তা দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে। আমি সবার কাছে এত প্রয়োজনীয় হব তা আগে ভাবতেই পারিনি। প্রথম তরুণ ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা আমাকে ব্যবহার করত, আর মধ্যবয়সী থেকে বয়স্করা সবাই আমাকে এড়িয়ে চলতো, অ্যাভয়েড করতো। ক্রমশ আমি নানা রকমভাবে সেজে উঠলাম। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব নানা অ্যাপ নিয়ে এলাম তোমাদের কাছে। আমি স্মার্ট হলাম। এখন সেই পুরনো আমাকে আর দেখতেই পাই না। আমাকে সবাই এমনি ভালোবাসে না। আলাদিনের প্রদীপের মতো সব কিছু নিমেষেই নিয়ে হাজির করি তোমাদের কাছে। তোমরা চাইলেই বই পড়তে ইচ্ছে করলে বই পড়াই, গান শুনতে ইচ্ছে করলে গান শোনাই, এমনকি খেলতে ইচ্ছে করলেও আমি আছি তোমাদের সঙ্গে। করোনার সময় আমি আরও বেশি ডিজিটাল হলাম। হাতের মুঠোয় এলো ব্যাংকিং ব্যবস্থা, ঘরে বসেই সবাইকে পেমেন্ট করতে পারি। এখন বয়স্ক লোকেরাও আমাকে ব্যবহার করে। ওদের একাকিত্ব কাটাতেও আমি ওদের সঙ্গী। শুধু একটা অনুরোধ করি, আমি তো যন্ত্র, তাই তোমরা যা বলো আমি তাই শুনি।
কিন্তু প্লিজ কোনো খারাপ কাজ করো না আমাকে দিয়ে। আমি তোমাদের সব ভালো কাজের সঙ্গী হতে চাই। তোমাদের সবার এত ভালোবাসা পেয়ে আমি ধন্য। এইভাবে মোবাইলের আত্মকথা লিখতে পারো। মোবাইলের আত্মকথার সঙ্গে যদি ল্যান্ডলাইন টেলিফোনের আত্মকথা আসে তাহলে কিন্তু ঠিক উল্টো কথাটা লিখতে হবে, কারণ সে আগে ছিল জনপ্রিয়, পরবর্তী পর্যায়ে তার প্রয়োজন আমাদের সবার কাছে ফুরিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার এগুলো তো বলে দিলাম তোমাদের। এর সঙ্গে বলি, যদি ধরো হকারের আত্মকথা বা রিক্সাওয়ালার আত্মকথা এইসব আসে, তাহলে কিভাবে লিখবো প্রথমে সেই হকার বা সেই রিক্সাওয়ালার আগের জীবন কী ছিল, প্রথম জীবনে তারা কিভাবে ছিল, তারা কেন এই প্রফেশনে এলো, এই প্রফেশনে আসার জন্যে এই যে জিনিসপত্র তাদের কিনতে হয়েছে সেগুলো তাদের জন্য লোন করতে হয়েছে কিনা, তারপরে তাদের ডেইলি ইনকাম, রোজকার তাদের আয় কত হয়, সংসারের অবস্থা কীরকম, তারপরে হচ্ছে এই যে রিক্সাওয়ালা তার রিক্সায় যারা চড়ে, যারা চাপে, সেই সব মানুষজনকে নিয়ে তার কেমন লাগে, তাদের কথাবার্তা, তাদের অভিজ্ঞতা। এই রিক্সায় চড়া লোকজন যারা আসে তাদের কথাবার্তা থেকে রিক্সাওয়ালার যে অভিজ্ঞতা হয় সেটা। আর হকারের ক্ষেত্রেও তাই। হকার তো যে কোনো ট্রামে, বাসে, ট্রেনে তারা ওঠে, তারা চারদিকের লোকজনের কথাবার্তা শুনতে পায় বা তাদের ব্যবহারগুলো দেখে তার যে নিজস্ব অভিজ্ঞতা হয় সেটাও কিন্তু কিছুটা বলবে সে। আর সব শেষে আসবে তার ভবিষ্যতের ভাবনা। তো এইভাবেই কিন্তু মোটামুটিভাবে আত্মকথামূলক যেগুলো আছে আমরা লিখতে পারি। তো আমি তোমাদের অনেকগুলো ধরন বলে দিলাম আর কিছুটা হিন্টসও দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করো, তো তোমরা ঠিক পারবে এগুলো করতে। সামনে পরীক্ষা আসছে, তোমরা একটুখানি দেখে নিও, দেখে নিলে তারপরে তোমরা নিজেদের মতো করে এগুলো লিখতে পারবে। এখন তো আর প্র্যাকটিস করার সময় নয়, তাই শুনে নিও তোমরা। আচ্ছা, যদি ভালো লাগে তোমাদের তাহলে সেই একই কথা বলছি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধে হলে কমেন্টস করো। আর তাহলে আজকে এই পর্যন্তই। আজ তাহলে আসছি, ভালো থেকো তোমরা।